যিনি আজকে নার্স হতে চাচ্ছেন, যিনি আজকে ডাক্তার হতে চাচ্ছেন, যিনি ম্যাথসে যেতে চাচ্ছেন, তিনি বুঝবেন না যে তার বাংলাদেশে তার ক্রাইটেরিয়া কি। তার সঙ্গে যারা ইতিমধ্যে পড়াশোনা করেছেন, কত হাজার বের হয়েছেন, কত হাজারের চাকরি হয়েছে, তারা কি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই জিনিসটা জেনেই তারপরে আমার মনে হয় এই দিকে ক্যারিয়ার করা উচিত। উনি যদি চোখ বন্ধ করে মনে করেন যে ঠিক আছে ম্যাথস পড়লেই আমার চাকরি হবে, নার্স হলেই আমার চাকরি হয়ে যাবে, মানে এইটা তাহলে মানে এই 24 সালের বাংলাদেশে এগুলো আসলে খাটে না। এই 136 বা 37টি মেডিকেল কলেজের মধ্যে যারা কোনোভাবেই মানোত্তীর্ণ হতে পারবে না, তাদেরকে একদম সোজা মোটা দাগে আসলে বন্ধ করে দেওয়া উচিত। এই যারা বিভিন্ন দলের মাধ্যমে সরকার গঠন করছে, বিরোধী দল আছে, তারা কখনো মনে করে না যে এটি আমার ম্যান্ডেট হতে পারে। কিন্তু আপনি চিন্তা করেন, বাংলাদেশের মানুষকে আপনি অন্য কিছু দিতে পারেন বা না পারেন, আপনার স্বাস্থ্যের পুরো দায়িত্বটা যদি কোনো একটি গভর্নমেন্ট যদি নিয়ে ফেলে, মানুষ তো পাগল হয়ে যাওয়ার কথা, তাকে ছাড়া অন্য কিছু চিন্তা করারই কথা না। দর্শক, আপনাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি মেডিভয়েসের বিশেষ আয়োজন মেডিভয়েস নিউজ রুমে। মেডিভয়েস নিউজ রুমে আমরা স্বাস্থ্য খাতের চলমান গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি। 5 আগস্ট 2024-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে স্বাস্থ্য খাত বেশ অস্থির সময় পার করছে। বিভিন্ন দাবি দেওয়া, নতুন নতুন বিষয় এসে উপস্থিত হচ্ছে। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এখন টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক এবং উপস্থাপক মুজাহিদ শুভ। মুজাহিদ শুভ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। মেডিভয়েসকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। শুভ, আপনি শুনছিলেন যে স্বাস্থ্য খাতের অনেকগুলো সংকট হঠাৎ করে উপস্থিত হয়েছে, অনেক দাবি দেওয়া, অনেকে অনেক কিছু জানাচ্ছে। এর মধ্যে আমরা সম্প্রতি দেখলাম যে শেরেবাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থীদের দাবি হচ্ছে, অভিযোগ হচ্ছে যে তাদের কলেজে শিক্ষক সংকট খুবই চরম আকার ধারণ করেছে এবং তারা টানা কয়েকদিন শাটডাউন কর্মসূচি চালিয়েছিল। পরবর্তীতে যদিও কিছু নিয়োগ মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে বা সরকার থেকে দেওয়া হয়েছে, কিন্তু এই যে সংকটটা দেখা যাচ্ছে, শিক্ষক সংকট, এটা তো শুধুমাত্র সেবাচিমের বা শেরেবাংলা মেডিকেল কলেজের না, সব মিলিয়ে সারা দেশের যে মেডিকেল কলেজগুলো আছে এটা সবটার এখানে একই চিত্র। মানে এই সংকটটা সমাধানের উপায় আসলে কি, এটা কিভাবে সমাধান করা যায় বা এই সংকটটাকে কিভাবে দেখছেন? আপনি জানেন যে বাংলাদেশে মেডিকেল কলেজের সংখ্যা এখন 136টি পার হয়েছে। যদি আপনি ডেন্টাল বলেন, অন্যান্য মেডিকেল কলেজ বলেন বা আর্ম ফোর্সের মেডিকেল কলেজ আছে, এই সব কিছু মিলে 136টির বেশি। যদিও আমাদের বাংলাদেশে রোগের প্রকোপ যেভাবে বাড়ছে, যে অনেক বেশি চিকিৎসক আসলে প্রয়োজন, কিন্তু আমার বাস্তবতার থেকেও আমার যদি সক্ষমতা না থাকে, আমি মেডিকেল কলেজ খুলে ফেললাম। আমার বাড়ি হচ্ছে রাজশাহীতে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 5 কিলোমিটার দূরের একটি গ্রামের নাম হচ্ছে খড়খড়ি। শাহ মখদুম মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, বহুবার এটি নিয়ে আন্দোলন হয়েছে। তারপরেও তাদের নিবন্ধন বাতিল করার পরেও আমরা দেখছি যে এবারও তারা নিয়োগ দিয়েছে, ভর্তি প্রক্রিয়া চলছে। তার মানে হচ্ছে যে আমাদের কোনো ধরনের কোনো সিস্টেমের মধ্যে, কোনো নিয়ম কানুনের মধ্যে আসলে মেডিকেল কলেজগুলোকে ওইভাবে রাখা আসলে যাচ্ছে না। তো আপনি দেখেন যে আমরা যখন আপনার জীবনে বা আমার জীবনে আমরা যখন ক্লাস 6, 7, 8, 9 বা কলেজে পড়েছি, আপনি দেখেন যে একটি ক্লাস বন্ধ হয়ে যাবে, মানে সেটি একটা আনন্দের বিষয় ছিল আর কি। একদিন হরতাল হবে, এটিও আনন্দের বিষয় ছিল যে না, আজকে ক্লাস হবে না। কিন্তু সাধারণত কি দেখা যায় যে 2 মাস 3 মাস পার হয়ে যাচ্ছে, একটি ক্লাস বন্ধ হয় না, কিন্তু চলছে চলছে চলছে। মেডিকেল কলেজের মতো একটি স্পর্শকাতর বিষয়, যেখানে এই চিকিৎসকরা মানুষের জীবন নিয়ে কাজ করবে, সুস্থ জীবনে তাদেরকে ফেরাবে আর কি। তাদের এখানে যদি শিক্ষক সংকট হয়ে যায়, তাহলে আপনি বুঝেন যে সে কোন যোগ্যতা নিয়ে উঠবে, বড় হবে, বা কোন যোগ্যতা নিয়ে তার মানে ওই ছুরির নিচে অপারেশন থিয়েটারে একজন রোগী নির্ভয়ে যাবে। সে তো জানে না যে সে কোন মেডিকেল কলেজ থেকে পড়েছে। সাদা অ্যাপ্রনেই তো আমরা একজন ডাক্তারকে আসলে দেখি। এখানেও অনেক মানে এটিকে নিম্ন মানে নিয়ে যাওয়া হয়েছে, যে সে যার তার গায়ে আমরা এখন অ্যাপ্রন দেখি। তো আমি যেমন চিনতে পারি না সে কোন মেডিকেল কলেজের কোথায় পড়াশোনা করেছে, এগুলো তো খুব গুটি কয়েক কিছু মানুষ হয়তো দেখে, তাকে চেনার চেষ্টা করে উনি কে। কিন্তু ওনার যে শিক্ষক সংকটের যে বিষয়, এই শিক্ষক সংকট শুধু না, অনেক মেডিকেল কলেজ আছে তার নিজস্ব হাসপাতালও নেই, দূরবর্তী কোনো একটি হাসপাতালে গিয়ে তিনি হয়তো প্র্যাকটিস করছেন। আবার অনেক জায়গায় আছে বলা হয়েছে যে মেডিকেল কলেজ তৈরি করা হয়েছে, হাসপাতালটি পরে তৈরি করা হবে, কিন্তু সেটি ফুল ফাংশনাল হয়নি।
এই যে প্রয়াত অধ্যাপক শোভাগত চৌধুরীর নাম আপনি শুনবেন, তিনি আজ থেকে 5-6 বছর আগে আমার একটি প্রোগ্রামে এসে বলেছিলেন যে ঢাকার একটি খুব স্বনামধন্য একটি মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজ, তিনি ইন্সপেকশন কমিটির মেম্বার হিসেবে ওই মেডিকেল কলেজে একটি ভিজিটে গিয়েছেন। ওখানে গিয়ে তিনি দেখলেন যে রাস্তা থেকে রোগী ধরে নিয়ে আসা হয়েছে এবং উনি বলে এই তাড়াতাড়ি ছেড়ে দাও, আমার তো চলে যেতে হবে, আমাকে বলছে 2 ঘন্টার জন্য, এখনো কেন ছাড়তেছে না। তো উনি অবাক হয়েছে যে ব্যাপার কি, উনি কেন চলে যেতে, এই ধরনের কথা কেন বলছে। ইনভেস্টিগেশনের পর জানা গেল যে ওই রোগীটিকে আসলে ধরে নিয়ে আসা হয়েছে, বিএমডিসি কর্তৃপক্ষ দেখবে ওই সময় তাদের ওখানে রোগী আছে। তাহলে আপনি দেখেন যে ঢাকার মতো জায়গাতে আমরা গণমাধ্যম কর্মী হিসেবে আমরা দেখি যে একটি মেডিকেল কলেজে ঢুকবো, বাইরে এমন বড় সাইনবোর্ডে সেনাবাহিনীর কোনো একজন ঊর্ধ্বতন সাবেক কর্মকর্তার ছবি দেওয়া আছে, মানে এটি একটি সাইনবোর্ড যেন আমরা ওই মেডিকেল কলেজের বিষয়ে রিপোর্ট না করি বা ঢুকতে না পারি। এটা এক ধরনের প্রতিরোধ তৈরি করা, মানে একটি পর্দা দিয়ে দেয়া যে না এটার সঙ্গে কিন্তু সেনাবাহিনীর কোনো একজন সদস্য আছেন। এই নানাভাবে আবার অনেক ক্ষেত্রে হয়েছে যে রাজনৈতিক বিবেচনায় আমি এই এলাকার হেডম, আমি এই এলাকার এমপি বা মন্ত্রী হয়েছি, আমার এলাকায় একটা মেডিকেল কলেজ হতে হবে। এই মেডিকেল কলেজগুলো খুলে কোনোভাবেই রাতারাতি এই শিক্ষক তৈরি করা আসলে সম্ভব নয়। কিন্তু যখন একটি মেডিকেল কলেজ হচ্ছে, এই মেডিকেল কলেজে আপনার যদি 20টা ডিসিপ্লিন থাকে, আপনি দেখবেন 6টা থেকে 7টা ডিসিপ্লিনের চিকিৎসক আসলে আছেন বা বিভাগীয় প্রধান আছেন, বাকি কেউই কিন্তু নাই। এটিকেও পূরণ করার জন্যে উপজেলা হাসপাতাল থেকে, জেলা হাসপাতাল থেকে ডাক্তারদেরকে পোস্টিং করে এখানে নিয়ে আসা হচ্ছে, অথবা তিনি 2 জায়গাতেই দায়িত্ব পালন করছেন। তার মানে হচ্ছে মেডিকেল কলেজের এই চাহিদা পূরণ করতে গিয়ে এক তো আমরা পারছি না, দ্বিতীয়ত হচ্ছে যে এই যে উপজেলা বা অন্যান্য জায়গা থেকে যে ডাক্তার ধরে নিয়ে এসে মেডিকেল কলেজে চেহারা সুন্দর করার চেষ্টা করছে, এখানে স্বাভাবিকভাবে সেবা পাওয়ার যে প্রবণতা ছিল সেই সেবা পাওয়ার প্রবণতাটি আসলে অনেকাংশে কমে গেছে। এর মধ্যে আপনি জানবেন যে গত সরকারের শেষ সময়ে বাংলাদেশের মেডিকেল কলেজগুলো ইন্টারন্যাশনাল অ্যাক্রিডিটেশন হারিয়েছে। তার মানে মেডিকেল কলেজের স্টুডেন্টরা এমবিবিএস করার পরে বিনা বাধায় পৃথিবীর বিভিন্ন দেশে যে পড়াশোনা করার সুযোগ পেত সেটিও বন্ধ হয়ে গেছে। সেটি এখন ফেরানোর চেষ্টা তো দূরের কথা, যে অস্থির অবস্থায় আছে এগুলো তো কিছু করারই আসলে নাই। এখন আমার কাছে মনে হয়েছে যে এই 136 বা 37টি মেডিকেল কলেজের মধ্যে যারা কোনোভাবেই মানোত্তীর্ণ হতে পারবে না, তাদেরকে একদম সোজা মোটা দাগে আসলে বন্ধ করে দেওয়া উচিত। এটি যদি বন্ধ না করা হয়, এই সংকটগুলো যদি কাটানো না হয়, আপনি যদি মানহীন মেডিকেল কলেজ নিয়ে যদি আপনি চলতে থাকেন, তাহলে এই চিকিৎসক হিসেবে যারা তৈরি হচ্ছেন, তারা সার্ভিস হচ্ছেন, তারা তো মানে এখন বাংলাদেশের একেবারে স্বনামধন্য মেডিকেল কলেজগুলো থেকেই যখন ডাক্তাররা বের হতেন, তাদের নামেই তো কত ধরনের কত অভিযোগ ছিল, অপচিকিৎসা হচ্ছে, ম্যালট্রিটেড হচ্ছে, আর এখন যে সে ডাক্তার হয়ে যাচ্ছে। এবং আমি যে কিছুক্ষণ আগে যে ঢাকার একটি মেডিকেল কলেজের গল্প বললাম, উনি যখন এটি বন্ধ করার জন্য সুপারিশ করছিলেন, তখন তারই অনেক ছাত্ররা এসে স্যারকে অনুরোধ করেছে, স্যার আমার মেয়ে পড়ে, ছেলে পড়ে। তো উনি বলছিলেন যে তোমাদের লজ্জা করে না? তোমাদের ছেলে মেয়েকে কি ডাক্তার বানাতেই হবে যেখানে আসলে পড়াশোনা হয় না? তুমি কোথায় পড়েছো, তোমার সন্তানকে তুমি কোথা থেকে পড়াচ্ছ? এরপরে দেখা গেল ইন্সপেকশন কমিটি থেকে ওই লোকের নাম, ওই স্যারের নামই বাদ দিয়ে দেওয়া হয়েছে। উনি চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল ছিলেন। এইভাবে নেগোসিয়েশন করে 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 কোনোভাবে বাদ দিয়ে দিয়ে আমরা মেডিকেল কলেজগুলো করেছি, মানুষের ইচ্ছায় করেছি, অনিচ্ছায় করেছি। একটি কলেজের একটি জেলার একটি ম্যান্ডেট যে মেডিকেল কলেজ হলে হয়তো আমি ভবিষ্যতে ভোটও পেতে পারি। এই নানান কারণে মেডিকেল কলেজ বানাতে গিয়ে আসলে আমরা এই সেক্টরটাকে পঙ্গু করেছি, আমরা অ্যাক্রিডিটেশন হারিয়েছি। এবং আপনি কল্পনাও করতে পারবেন না কত অপচিকিৎসার ঘটনা ঘটছে সারা বাংলাদেশে। এবং এটি যদি চলতে থাকে, এটি যদি বন্ধ না করে, এই জায়গাতে যদি আমরা স্ট্রং না হই, তাহলে আমাদের মেডিকেল কলেজ মুখ থুবড়ে তো পড়বে। আপনি এই চলতি বছরের হিসাব যদি করেন, বিগত দিনে বিদেশি স্টুডেন্ট যত বেশি আসতো, এটি অর্ধেকে নেমে গেছে। এতটুকু আপনাকে বললাম। আচ্ছা, এখানে আপনি বলছিলেন হচ্ছে যে মানে সংকট আছে যে মেডিকেল কলেজগুলোতে, এগুলো বন্ধ করে দেওয়ার ব্যাপারে বলছিলেন। সম্প্রতি জনপ্রশাসন সংস্কার কমিশন যে সংস্কার প্রস্তাবনা দিয়েছে, সেখানেও মেডিকেল কলেজগুলোর ব্যাপারে একটা সুপারিশ ছিল যে জনবল সংকট আছে বা বিভিন্ন ধরনের মানে সম্পদ প্রাপ্যতার হিসেবে শিক্ষার্থী এবং সম্পদের সমন্বয় করে একটা যৌক্তিকতা নির্ধারণের কথা বলা হয়েছিল আর কি, মানে শিক্ষার্থী এবং মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে। তো এখানেও বিষয়টা আসছে। এখানে আরেকটা বিষয় আপনি যেহেতু একটু যোগ করেছিলেন, দক্ষতার বিষয়টা, যে শিক্ষক সংকটের কারণে বা মানে সব মিলিয়ে বলতে গেলে শিক্ষক সংকট, এটাও তো একটা অবকাঠামো সংকট আছে, সব মিলিয়ে হচ্ছে এই যে একটা দক্ষতার প্রশ্নটা থেকে যাচ্ছে চিকিৎসকদের ক্ষেত্রে। তো
যে শিক্ষার্থীরা হচ্ছে পড়াশোনার জন্য আসছে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে, তারা তো এটা ভাবে নাই কখনো যে তাদের এই সংকটটা থাকবে, তারা এই জায়গায় পিছিয়ে থাকবে। এটা তাদের সাথে এক ধরনের রাষ্ট্রের কমিটমেন্টের জায়গা থেকে কোনো সমস্যা তৈরি করছে কিনা? তা তো করছেই, মানে এটি আপনি সোজা ভাষায় প্রতারণা বলতে পারেন। যে আমি মানে এটা এমন না যে শুধু বেসরকারি মেডিকেল কলেজে ঘটছে, বাংলাদেশের অনেক সরকারি মেডিকেল কলেজেও এরকম চিকিৎসক সংকটের একটি প্রকট আকার ধারণ করেছে। এটি তো শুধুমাত্র যে আপনি যেটি প্রথমে বলছিলেন যে এটি সেবা চিমের ঘটনা শুধু না, এটা সারা বাংলাদেশেই এই মানে এটি আছে। এবং আপনি যদি দেখেন যে মিনিমাম 20%, 30%, 40%, এমনকি কোথাও কোথাও 50% পর্যন্ত আছে। একইভাবে এটি হাসপাতালেও আছে। মানে শুধুমাত্র যে মেডিকেল কলেজে ওরা তৈরি হতে পারছে না তা না, একজন মানুষ যখন একটু আরামদায়কভাবে মানুষকে সেবা দেবে, আপনি একদিনেই একসাথে একজন ডাক্তার যখন 200-300 রোগী দেখছে, তার কাউন্সিলর তো দূরের কথা, কাউন্সিলিং করার তো দূরের কথা, সাধারণ চিকিৎসাটুকু তিনি দিতে পারছেন না। এই কারণে আমি বলছি যে প্রাথমিকভাবে কিছু মেডিকেল কলেজকে যদি একেবারেই যারা মান রাখতে পারছে না তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত। আর যেগুলো আসলে মানে আছে বা কাছাকাছি অবস্থায় আছে সেই জায়গাতে, যেহেতু আমাদের জনবলের কিন্তু সংকট নাই, আমি চাইলেই কিন্তু ডাক্তার ওখানে নিয়োগ দিতে পারি, সেই জায়গাতে দলীয় প্রভাব বাদ রেখে যোগ্য মানুষদেরকে যে ধরনের ইভ্যালুয়েশনের মাধ্যমে তাদেরকে নেওয়া যায় সেটি নিয়ে তাদেরকে আসলে পদায়ন করা মানে খুব দ্রুততম সময়ের মধ্যে দরকার বলে আমি মনে করি। পদায়নের ব্যাপারটা আসছে, দলীয় প্রভাবের ব্যাপারগুলো আসছে, এগুলো নিয়ে আলোচনা করব। এখানে ওই যে সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা সংগঠন বিসিএস স্বাস্থ্য ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম, তারা 7 দিনের একটা আলটিমেটাম দিয়েছে সরকারের কাছে, এবং মানে পদোন্নতির জন্য আর কি। তো পদোন্নতি না হলে, এই 7 দিনের মধ্যে না হলে, তারা একটা কর্মসূচি ঘোষণা করেছে যে 8 থেকে 10 মার্চ 2 ঘন্টা করে কর্মবিরতি করবেন এবং 11 মার্চ থেকে হচ্ছে পূর্ণ কর্মবিরতিতে যাবেন। তো এই যে এখানে পদোন্নতি হচ্ছে না, এই সংকটটা আসলে কোথায়? পদোন্নতি কেন হচ্ছে না? পদোন্নতি তো আসলে যুগে যুগে হয়েছে, কিন্তু যার পদোন্নতির হওয়ার কথা তিনি আসলে হয়েছেন কিনা। আমি অসংখ্য এরকম চিকিৎসকের সঙ্গে প্রোগ্রাম করেছি, তিনি জীবনের 20 বছর পার করে ফেলেছেন। তিনি সহকারী অধ্যাপক ছিলেন, সহকারী অধ্যাপকই আছেন, এবং অনেকে আছেন যারা তাদের জীবনে অধ্যাপক হয়ে যেতে পারেননি, কিন্তু তিনি আবার দেখা গেছে যে ইন্টারন্যাশনালি ব্যাপক তার গ্রহণযোগ্যতা আছে, তার প্রচুর আর্টিকেল ইন্টারন্যাশনাল জার্নালগুলোতে আছে, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি দলীয় কারণে। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিগত বহু বছর ধরে এই ধরনের আন্দোলন হয়েছে, এটি আমাদের জন্য দুঃখজনক। সেটা যেই দলের কাছ থেকে হোক, যারাই এটি করুক না কেন, শিক্ষাঙ্গনে বা বিশেষ করে আপনি এই চিকিৎসা বিষয়ক যে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউটগুলোতে আছে, এখানে আর একদম সাধারণ মাঠের রাজনীতির মধ্যে আসলে কোনো পার্থক্য নেই। এই পার্থক্য না থাকার কারণে এক ধরনের বঞ্চিত করা হয়েছে, একদম ধরে ধরে তা কার পরিবারে কে আছে, কে কোন দল করে, কে কোন রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট, এটি করার কারণে হয়েছে যে বঞ্চিত আসলে কে হয়েছে, বঞ্চিত আসলে এই জাতি কিন্তু বঞ্চিত হয়েছে। আপনি যদি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের কথাও বলেন, তারও অধ্যাপক হতে গিয়ে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। আপনি যদি তাকে প্রশ্ন করে দেখেন, তিনি হয়তো এখন প্রথমে উপাচার্য হয়েছেন, তারপরে উপাচার্য হয়েছেন। তো এই ঘটনাটি একই সঙ্গে বদলির সঙ্গে সম্পৃক্ত। আপনি দলীয় ক্ষমতার সঙ্গে আছেন, আপনি ঢাকাতেই সারা জীবন রাজত্ব কায়েম করেছেন, আপনাকে কোনোদিন গ্রামে যাওয়া লাগে নাই। এখন আপনি আবার দেখেন যে আমরা একটি প্রতিবেদনে দেখলাম যে কয়েক মাসের ব্যবধানে 3,500 আপনার বদলি হয়ে গেছে আর কি। তাহলে আপনার সবকিছুর প্যারামিটারটা আসলে রাজনীতিকে কেন্দ্র করে হচ্ছে। তার মানে এখন যারা ক্ষমতায় আসবে তারা যদি এখন মনে করে যে বিগত সময়ের কাউকেই আমি আমার সেন্টারগুলোতে থাকতে দিব না, তাহলে একদিকে আপনার কোথাও হয়তো কিডনি প্রতিস্থাপন বন্ধ হয়ে যাবে, কোথাও হয়তো আপনার বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বন্ধ হয়ে যাবে, কোথাও হয়তো আপনি বড় ধরনের একটি সেবা মানে একটি সিনক্রোনাইজেশনের দরকার হয় একটি সেন্টারে। আপনি যখন মনে করবেন যে আপনি যখন এই অফিসে কাজ করছেন, দেখবেন যে আপনার সঙ্গে সম্পর্ক গড়তেও তো 1 বছর 2 বছর টাইম লেগে যায়। আজকে আপনি যেমন কাজ করছেন, 2 বছর পরে আরে ফ্রিলি আপনি কাজ করতে পারবেন। তো একই তো ইয়ের ক্ষেত্রে যে একটা সার্জারি হতে লাগলে তো একজন অ্যানেস্থেশিয়ার একজন মানুষ লাগে, একজন সার্জন লাগে, পোস্ট অপারেটিভে তার ম্যানেজমেন্টের জন্য আরও নানান ডিসিপ্লিনের মানুষ লাগে। তাহলে এই বন্ডেজগুলো আমরা ধ্বংস করে ফেলছি। তার মানে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনি এই রাজনীতির বাইরে আপনি না আসতে পারবেন, এই ধরনের বিশৃঙ্খলাগুলো চলতেই থাকবে। কিন্তু এখন যে মূল বিষয়টি হচ্ছে যে আন্দোলনে যে চিকিৎসকরা যেতে চাচ্ছেন, রেশনালি যাদের এই 20 বছর 25 বছর 10 বছর এগুলো ইভ্যালুয়েশন করে দেখা যায় যে সত্যিকার অর্থেই উনি ডেজিগনেটেড হতে পারতেন কিন্তু হতে পারেননি, তাদেরকে নিয়ে তো 6-7 মাস পর্যন্ত
মানে এটাকে টেনে তাদেরকে আন্দোলনের মুখে নিয়ে এসে আবার স্বাস্থ্য খাতকে বিশৃঙ্খল করার কোনো প্রয়োজন হয় নাই। যৌক্তিকভাবে আপনি দেখেন পুলিশে যাদের সমস্যা ছিল তারা কি বাকি আছে? তাদের তো নিয়োগ হয়ে গেছে। অন্যান্য যত সেক্টরে এই ধরনের ভেরিফিকেশনে যারা বাদ পড়েছে, অন্যান্য সমস্যার কারণে, রাজনৈতিক কারণে যাদেরকে বাদ দেওয়া হয়েছে, স্বাস্থ্য খাতে কেন আপনি তাহলে এটা আটকে আছেন? স্বাস্থ্য খাতে যদি আপনার এরকম 2000-5000 মানুষের সাথে এই ধরনের অত্যাচার অনাচার হয়ে থাকে বা তাদেরকে কোণঠাসা করে রাখার ব্যাপার থাকে, যৌক্তিকভাবে তিনি যদি পদগুলো পেয়ে থাকেন তাদেরকে অবশ্যই বিনা বাধায় যাচাই বাছাই করে দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাটির সমাধান করে দেওয়া দরকার। আমরা কিছুদিন আগে দেখছিলাম বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে যারা অধ্যাপক ছিলেন না। তো এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছিল বা আলোচনা হচ্ছিল। পরবর্তীতে আমরা দেখলাম যে কয়েকজন পরিচালককে অধ্যাপক পদে চলতি দায়িত্ব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো এভাবে কিছুটা সমাধান হচ্ছে, কিন্তু আপনি যেটা বলছিলেন যে স্বাস্থ্য খাতেই কেন সমস্যাটা, প্রশ্ন আসলে এখানেই যে 5 আগস্টের পরবর্তীতে আমরা যেটা দেখছি যে অন্যান্য খাতে বা অন্যান্য ক্ষেত্রগুলোতে এইভাবে দীর্ঘস্থায়ী কোনো সংকট হয় নাই। আপনাকে আমি এখানে বলি যে সারা জীবন ধরেই আপনি দেখবেন স্বাস্থ্য খাতটি অবহেলিত খাত। মনে করেন একটা টেলিভিশনেও যখন আমরা রিপোর্ট করি স্বাস্থ্য খাতের কোনো ইস্যু কখনো 1 নম্বর আইটেম হয় না, এটা 36 নম্বরে চলে যায়, 14 নম্বরে চলে যায়। একইভাবে রাষ্ট্রের পুরো কাঠামোতেও তাই। আপনার পুলিশ যত নিয়োগ হওয়ার কথা ছিল তার থেকে একটি প্রতিবেদন আমি দেখেছি এর থেকে মানে 30,000 বা কত, আমি সংখ্যাটা হয়তো ভুল হতে পারে, নিয়োগ দেওয়া হচ্ছে তাদের মানে শূন্য পদের বিপরীতে আসলে দেয়া হয়েছে। কিন্তু আপনি স্বাস্থ্য খাতে আপনার তো এই সারা বাংলাদেশের যত সরকারি হাসপাতাল আছে মাত্র 44,000 নার্সকে দিয়ে চলে। এখানে আরও তো 5,000 নার্সকে নিয়োগই দেওয়া হয় না, চিকিৎসকের ক্ষেত্রেও তাই। তার মানে হচ্ছে যে আপনি 50 শয্যার হাসপাতালকে 100 বানিয়ে ফেলছেন 50 শয্যার জনবল দিয়ে, 100কে কয়দিন পরে আপনি ধাপ করে এক লাফে আপনি 250 বানিয়ে ফেলছেন, কিন্তু জনবল আপনি কিন্তু আসলে দিচ্ছেন না। তার মানে হচ্ছে যে স্বাস্থ্য খাতের সাথে আরো একটি বড় সংকট হচ্ছে যে আমলাদের সাথে চিকিৎসকদের এক ধরনের একটি দ্বন্দ্ব আছে আর কি। এই দ্বন্দ্বটি প্রকট। এই দ্বন্দ্বটি যতদিন পর্যন্ত নিরসন না হবে, স্বাস্থ্যের মানুষরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে নিয়ন্ত্রণের জন্য এই পদগুলোতে না আসবেন, এই সংকট খুব সহজে সমাধান হবার কথা নয়। কারণ যারা আমলা আছেন, আমরা অনেক সময় এরকম অভিযোগ চিকিৎসকদের মধ্যে থেকে পেয়েছি যে তারা মনে করেন ওরে ডাক্তারে তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, সারাদিন খালি ইনকামই করে। এরকম একটি মানসিকতা বা এরকম একটি আপনি অসুস্থ চিন্তাও বলতে পারেন, এটি আসলে আছে আমলাদের মধ্যে আর কি। এই কারণে এই যে একটি দা কুমড়ার একটি সম্পর্ক আসলে এই দুই পক্ষের মধ্যে আছে। এই বিবদমান পক্ষ যদি আসলে এক জায়গাতে না আসতে পারে, অথবা স্বাস্থ্যের ক্যাডাররাই, স্বাস্থ্যের প্রশাসক তো হাসপাতাল পর্যায় পর্যন্ত হয়েছে বা বিভিন্ন উপজেলা হাসপাতালে তারা তত্ত্বাবধায়ক হচ্ছে, কিন্তু মানে মন্ত্রণালয়েও যদি তারা এই দায়িত্বের জায়গাতে যদি না আসে, তাহলে আমার মনে হয় না যে এই সংকট সমাধান হতে পারে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আপনি হচ্ছে সংবাদ মাধ্যমের কথা বললেন, আমলাদের কথা বললেন, আবার হচ্ছে আমরা দেখলাম যে এখানে চিকিৎসকদের যে বঞ্চনার কথা বলা হচ্ছে, এখানে রাজনৈতিক বিবেচনার প্রসঙ্গটা আসছে। কিন্তু এটাকে যদি আমরা এভাবে দেখি যে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে স্বাস্থ্য খাতকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে না। আপনি দেখেন যে বিএনপির যে 31 দফার কথা আপনি প্রতিদিন গণমাধ্যমে শুনবেন, বিএনপির পক্ষ থেকে বলতেছি, বাংলাদেশের আরও একটি গুরুত্বপূর্ণ শক্তি জামায়াত ইসলামী, তাদেরও যদি আপনি ম্যানিফেস্টোগুলো দেখেন, বা মনে করেন যে বাংলাদেশের জামাতের আমির বলেন বা বিএনপির চেয়ারপারসন বলেন বা অন্য কোনো বড় দল বা মাঝারি দলের প্রধান বলেন, তাদের এত আলোচনার মধ্যে কখনো স্বাস্থ্যের কথা কখনো শুনতে পান? আপনি শুনতে পান না। আপনি দেখবেন যে ওবামা কেয়ার মানে এমন একটি মডেল ছিল, এই মডেলের কারণে ওবামা প্রচুর ভোট পেয়েছে না? পৃথিবীতে এরকম অনেক ইতিহাস আছে। আপনি যদি মালয়েশিয়ার কথা চিন্তা করেন, সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, কিন্তু বাংলাদেশে মানে আমার স্বাস্থ্যের মডেলটা কি হবে, আমার দায়িত্ব সত্যিকার অর্থে কতটুকু আসলে এই রাষ্ট্র বহন করবে বা নিবে, এটা আমাদের জনগণ যেমন একটু আছে, তারাও একটু মানে এটার এক্সপেকটেশনটাই আসলে তৈরি হয়নি যে আমার কেমন স্বাস্থ্যসেবা আমি নিতে পারি, রাষ্ট্র আমাকে কি দেবে কি দেবে না, এটা যেমন আমি নিজে থেকেও চিন্তা করি না, আমাদের যেমন এই ধরনের কোনো দাবিও নাই। একই সঙ্গে এই যারা বিভিন্ন দলের মাধ্যমে সরকার গঠন করছে, বিরোধী দল আছে, তারা কখনো মনে করে না যে এটি আমার ম্যান্ডেট হতে পারে। কিন্তু আপনি চিন্তা করেন, বাংলাদেশের মানুষকে আপনি অন্য কিছু দিতে পারেন বা না পারেন, আপনার স্বাস্থ্যের পুরো দায়িত্বটা যদি কোনো একটি গভর্নমেন্ট যদি নিয়ে ফেলে, মানুষ তো পাগল হয়ে যাওয়ার কথা, তাকে ছাড়া অন্য কিছু চিন্তা করারই কথা না। ইভেন একজন এমপিও যদি মনে করে যে আমি আমার এলাকার মানুষের জন্য আমি স্বাস্থ্যের সর্বোচ্চ দায়িত্ব নিব আর কি, এটা তো সমস্যা সমাধান হতে পারে। কিন্তু স্বাস্থ্য বলতে আমরা কি বুঝি? আপনি দেখবেন যে সংসদ ভবনে
অমুক এলাকায় একটি অ্যাম্বুলেন্স দেয়া হলো, অ্যাম্বুলেন্সকে আমরা স্বাস্থ্যসেবার একটি প্যারামিটার মনে করি। অমুক একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে, এটি কিভাবে চলবে, আদৌ এখানে শিক্ষক নিয়োগ হবে কি হবে না, এগুলো নিয়ে কিন্তু আমাদের তেমন কোনো আলোচনা নেই। তার মানে হচ্ছে যে আমরা একটা টোকেন অ্যাপ্রিসিয়েশনকে আমরা আসলে মনে করি এটা বিরাট একটি ব্যাপার আর কি। আমার কাছে মনে হচ্ছে যে এখন বাংলাদেশের মানুষের জন্য যে রাজনৈতিক দলই সামনে আসুক না কেন, তারা যদি সত্যিকার অর্থে যদি একটি স্বপ্ন মানুষকে দেখাতে পারে যে আপনার ইন্স্যুরেন্স পলিসির মাধ্যমে হোক, যে কোনো পলিসির মাধ্যমে হোক, আপনার সেবার দায়িত্বটা আমরা গ্রহণ করব। আপনি যদি বেসরকারিতেও সেবা নিতে যান, সেখানেও আপনি কত কম খরচে সেবা নিচ্ছেন, বা বেসরকারিতেও যদি সরকারিতে আপনি লোড নিতে পারছেন না, আপনি 67%, কখনো কখনো 70% পর্যন্ত বেসরকারিতে মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে, সেই জায়গাতেও যদি সরকারি হাসপাতালের রোগীরাও যদি একটি কম্প্রোমাইজড একটি প্রাইসে যদি বেসরকারি হাসপাতালের চিকিৎসা নিতে পারতো, তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলোও যেমন বেশি রোগীকে সার্ভ করতে পারতো। তার তো মেশিন পড়ে আছে, এবং এটি কিন্তু কম কষ্টের রোগী যদি নিতে পারতো, এবং এটার এই ম্যানেজমেন্টটা যদি আসলে সরকারের পক্ষ থেকে করা হতো, বা যে কোনো রাজনৈতিক দলের ম্যান্ডেটে যদি এগুলো থাকতো, তাহলে বাংলাদেশের চিত্র আসলে বদলে যেত। এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দগুলো কিন্তু আরো অনেক বেশি জনপ্রিয় হতে পারতো, কিন্তু এটি আমাদের মাথাতেই না, এটা আমরা বাদ দিয়ে চিন্তা করি। এবং এই ম্যান্ডেটগুলো আসা উচিত, এবং জনগণের পক্ষ থেকে আসলে এই দাবিগুলো হওয়া উচিত বলে আমি মনে করি। চমৎকারভাবে বিষয়টা বলছিলেন। এখন হচ্ছে আমাদের সামনে যে বিষয়টা দেখা যাচ্ছে যে আগামী 12 তারিখ হাইকোর্টে যে একটা রিট, একটা না আসলে একাধিক রিট আছে, ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিট। তো এর মধ্যে দুইটা রিট, একটা হচ্ছে 2013 সালে এবং একটা 2024 সালে করা হয়েছিল। তো এই রিট, দুইটা রিটের মধ্যে যেটা 2013 সালে, সেটা আবার 91তম শুনানি ছিল গত মঙ্গলবার। তো আগামী 12 মার্চ এই দুই রিটেরই রায়ের দিন ধার্য করা হয়েছে। এখানে প্রশ্নটা হচ্ছে যে এই জিনিসটা নিষ্পত্তি করতে এতদিন লাগলো কেন? আসলে এই নিষ্পত্তির তো আরো অনেক বিষয় আছে। এই যে বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে টেম্পোরারি নিয়োগ, যেটা অ্যাডহক নিয়োগ দেওয়া হয়, আপনি তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী বা টেকনোলজিস্ট, আপনি দেখবেন যে একটি রিট করে হাইকোর্টে রাখা হয়েছে, এমন একটি প্যাচের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যুগের পর যুগ এগুলো হচ্ছে আপনার এই নিয়োগগুলো আসলে বন্ধ আছে। আমার কাছে কেন জানি মনে হয় যে বাংলাদেশের কোনো গোষ্ঠী বা এটির সঙ্গে পার্শ্ববর্তী কোনো দেশের মানে কোনো ধরনের একটা নেগোসিয়েশন, কোনো ধরনের একটা অলিখিত চুক্তি বা এটি ষড়যন্ত্র আমি বলতে পারি যে বাংলাদেশের চিকিৎসা সেবাকে আপনি কিভাবে পঙ্গু করে রাখতে পারেন। আপনি দেখেন, আমার খুবই লজ্জা লেগেছে সাবেক প্রধানমন্ত্রী যখন এসে বললেন, হাসতে হাসতে বললেন, আপনাদের জন্য চিকিৎসা সেবা সহজ করে দিয়েছি, আপনাদের জন্য ই ভিসা, ই মেডিকেল ভিসা চালু করেছি। এটি যেমন লজ্জাজনক, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অথবা সচিব, আমি ভুলে গেছি, যে ওনারা যখন বললেন যে চীনের দুটি হাসপাতাল নির্ধারণ করে দেওয়া হচ্ছে, সেখানে আপনারা সেবা নিতে পারেন, এটি আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং এটি এক ধরনের দৈন্যতা আপনি বলতে পারেন। তো আমি অন্য দেশে কিভাবে কত সহজে গিয়ে চিকিৎসা নিব বা কোথায় যাব, এটিকে রাষ্ট্রের প্রধানরা ঠিক করে দিতে পারে কিনা, সেই ব্যাপারে আমাদেরকে এক ধরনের উৎসাহ দিতে পারে কি পারে না? আসলে কিন্তু পারে না। এখন আপনি দেখেন যে একসময় বাংলাদেশে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামে একটি পদ খুবই গুরুত্বপূর্ণ ছিল। আপনি জান, এটিরও একটি মানে প্রতিষ্ঠান আছে তাদেরকে যারা নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে মেডিকেল অ্যাসিস্ট্যান্টই এখন তৈরি হয় না, এই পদটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। উল্টো আবার এখন হয়েছে যে বাংলাদেশে এত নার্সিং প্রতিষ্ঠান খোলা হয়েছে, ম্যাথসের এত বেশি প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে যিনি প্রতিষ্ঠান খুললে টাকা ইনকাম করতে পারেন। একটা প্রতিষ্ঠান খুললো, উনি হয়তো মনে করেন 5 লাখ টাকা পাইলো, অমুক জায়গার একটা অনুমোদন হলো 10 লাখ টাকা পেল। এই যে দুর্নীতির যে একটা অবাধ বিচরণ, উনি কিন্তু খুলে গেলেন, 100টা প্রতিষ্ঠান খুলে গেলেন, হয়তো 50টা প্রতিষ্ঠানে তিনি 5 লাখ টাকা করে ইনকাম করলেন গড়ে, আমি বলতেছি। কিন্তু যেই লোকগুলো তৈরি হলো, সেই লোকগুলোকে কি আমরা নিয়োগের ব্যবস্থা করতে পেরেছি? সরকারিতে আমরা নিয়োগ দিচ্ছি বা বেসরকারিতেও কি আমরা তাদের কোনো জায়গা দিতে পারছি? বাংলাদেশে এত এত নার্স থাকার পরে আপনি যে দেখবেন যে প্রাইভেট মেডিকেলে, প্রাইভেট হাসপাতালে একটি 8 পাস একটি আয়াকে নার্স বানানো হয়েছে। হচ্ছে না এরকম? সরকারি হাসপাতালে পোস্ট ফাঁকা আছে, কিন্তু আপনি নিয়োগ দিচ্ছেন না, দিলেও সব থেকে অযোগ্য লোকগুলোকে আপনি আসলে নিয়োগ দিচ্ছেন। তার মানে হচ্ছে যে এই বেশি বেশি প্রতিষ্ঠান খুলে, বেশি বেশি জনবল তৈরি করে একটা পক্ষ এখান থেকে সুবিধা নিয়েছে, কিন্তু তাদেরকে জনবল হিসেবেও যে কারণে তাদের এই প্রতিষ্ঠানগুলো খোলা হয়েছে, তাদেরকে এই দেশে কাজে লাগানো হয়নি। তার মানে এই যে একটা মিসম্যানেজমেন্ট, এখানে কোর্টকে ডেকে নিয়ে আসা, একজনের সাথে আরেকজনের গন্ডগোল লাগিয়ে দেওয়া, এটার পেছনে কোথাও না কোথাও একটি দুরভিসন্ধি আছে। নতুবা এত বছর পরেও কে ডাক্তার না, এটি নিয়েও কেন আমাদেরকে হাইকোর্টের কাছে কেন গিয়ে আমাকে এই মতামত নিতে হবে? আপনি আমাকে বলেন। আরও আপনাকে যেটি বিষয় বলি যে বাংলাদেশে ডাক্তার কারা, আমি তো রিপোর্ট করতে গিয়ে অনেকে বলি যে উনি পরিচয় দেয়, এমনি আমাকে পরিচয় দিচ্ছে, আমি ডাক্তার, অমুক কার্ড আমাকে দিচ্ছে যে আপনি কিসের ডাক্তার, কোথা থেকে পাস করেছেন, বলছে না আসলে গ্রামের লোকজন আমাকে আসলে ডাক্তার বলে।
তার মানে হচ্ছে যে ওষুধের যে ফার্মেসি, আপনি দেখবেন যে এলাকাতে খাবারের দোকান অত হয় না যত ফার্মেসির দোকান হয়। আমারও মাঝে মধ্যে মনে হয় যে একটা ফার্মাসি একটু 10-12 জন শেয়ার করে দিতে পারলে তোর ব্যবসা ভালো হতো। তাহলে আমি এটাকেও একটা ব্যবসার কেন্দ্র বানিয়ে দিয়েছি আর কি। আপনি দেখেন যে একটি সি গ্রেডের ফার্মাসিস্টও পাওয়া যায় না। সি গ্রেড বলেই তো কোনো ফার্মাসিস্ট থাকার কথা না। আপনি হয় ফার্মাসিস্ট, না হয় আপনি ফার্মাসিস্ট না, আপনি সাধারণ ওষুধের দোকানদার। তার মানে হচ্ছে যে বাংলাদেশের 4 লক্ষ ওষুধের দোকানদার অঘোষিতভাবে তারা ডাক্তার হয়েছে। এই ম্যাটস যারা আন্দোলন করেছে তারা নিজেদেরকে ডাক্তার বলতেছে। ফিজিওথেরাপিস্ট আমার সঙ্গে একবার আমি যখন সময় টেলিভিশনে ছিলাম, ডাক্তার পদবি ব্যবহার করব না, তাই তিনি সোশ্যাল মিডিয়াতে দিলেন যে আমরা প্রোগ্রাম বর্জন করলাম, আমাকে ডাক্তার নাম লেখা হয়নি এটাই। তাহলে এই সংকটটা এতদিন পরে কেন থাকবে? এই সংকটটা লাগিয়ে রাখা হয়েছে আর কি, আমি এটা মনে করি। তার মানে হচ্ছে যে পৃথিবীতে কে আপনাকে ডাক্তার বলছে বা বলছে না সেটি বিবেচনা করার আগে বাংলাদেশের একজন মানুষ সত্যিকার অর্থে কাকে ডাক্তার মনে করে এটিও বিবেচনায় নিতে হবে। আপনি যদি এখন ফিজিওথেরাপিস্ট বা কেউ যদি বলে যে না পৃথিবীর অমুক দেশ তো আমাদেরকে ডাক্তার ট্রিট করে, তাকে কি সত্যিকার অর্থে বাংলাদেশের লোক ডাক্তার মনে করে কিনা এটি বিবেচনায় আনার দরকার নাই। এবং এটা স্ট্রিক্ট আইনের মাধ্যমে যারা ডাক্তার কেবল তারা ডাক্তার, আর যারা ডাক্তার না তারা ডাক্তার হতেই পারবে না, এটা নিয়ে কোনো আলোচনাও হবে না। এখন আমরা এমন শুভঙ্করের ফাঁকির মধ্যে আমরা রেখে দিয়েছি যে যার ডাক্তার নাম দিয়ে ব্যবসা করতেছে, বিজনেস করতেছে। আমি বলছি না যে একজন ফিজিওথেরাপিস্ট ডাক্তার না, উনি যদি যৌক্তিকভাবে ডাক্তার হন তাহলে এই সমস্যা সমাধান করে দেন আপনি। এই সমস্যা সমাধান করছি না, বরং বিএমডিসিতে যেখানে চিকিৎসক ছাড়া অন্যদের কোনো লেনদেনই থাকার কথা না, সেখানেও তো অন্য গ্রুপের লোকজন গিয়ে তাদের দাবি আদায় করতেছে, তাদের ওয়েবসাইট চেঞ্জ করে ফেলতেছে, হুমকি দিচ্ছে, হচ্ছে না। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক একটি ব্যাপার। এবং আমার কাছে মনে হয় যে এগুলোকে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা দরকার, এটি বাধ্যতামূলকভাবে করতে হবে। একজন মানুষ যদি চিকিৎসক মনে করে, উনি ওনার মনের মধ্যে যেই লোকটাকে চিকিৎসক মনে করছেন, ভুল একটি লোককে চিকিৎসক মনে করে তার দেখানো পরীক্ষাতে পরীক্ষা করে ট্রিটমেন্ট নিতে গিয়ে যদি তিনি সুস্থও হন, সেটাও কি আমরা প্রত্যাশা করি কিনা? করি? আমরা কিন্তু এটা প্রত্যাশা করি না। আমরা চাই যে তিনি যাকে ডাক্তার মনে করেন এবং আইন যাকে ডাক্তার বলছে সেই লোকের কাছে যেন চিকিৎসা তিনি নেন। কথা বুঝাতে পেরেছি কিনা? জি। তাহলে ডিএমএফ ডিগ্রি যারা অর্জন করছেন তাদের বিষয়টা আসলে তাদের আসলে একটা লিমিটেড এরিয়া আছে। তারাও তো আসলে বাংলাদেশের কোনো এক সময়ের আইন অনুযায়ী কিছু ওষুধ লিখতে পারে, আমি যতদূর জানি আর কি। এই সমাধান আমার কাছে নাই আসলে, কিন্তু এই সমস্যার সমাধানটা করে ফেলা উচিত। তাদেরকেও যে কারণে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছে, তাদের যে কোর্স চালু হয়েছে বা তারা যেখান থেকে পাশ করেছে, তাদেরকে সেই কাজেও লাগানো হচ্ছে না। আমি আপনাকে বললাম, সেটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলেন, টেকনোলজিস্ট বলেন, ম্যাথস বলেন, ডিএমএফ বলেন, বা যাদেরকে বলেন, যাদেরকে যেই কারণে তৈরি করা হয়েছিল তাদের মর্যাদাটুকু আসলে দেয়া হয় না। ওইটাও যদি নিশ্চিত করা হইতো, তাদের পদায়নটুকু যদি নিশ্চিত হইতো, তাহলে অন্তত ডাক্তার হওয়া বা না হওয়া নিয়ে তারা অন্তত মাঠে নামতো না। তাহলে এখানে যে প্রশ্নটা আসছে আসলে যে এই প্রতিষ্ঠানগুলো কেন তৈরি করা হয়েছে? রাষ্ট্রও তো প্রতিষ্ঠানগুলো তৈরি করেছে। আপনি যেটা বলছিলেন যে রাষ্ট্রের সুবিধাভোগী কেউ, কোনো একটি গোষ্ঠী এখান থেকে অর্থ হাতিয়ে নেয়ার জন্য প্রতিষ্ঠান হয়তো 10টা খোলার কথা বলা হয়েছে, উনি 90টা খুলে বসে আছে। বাংলাদেশে কোভিডের সময় এমনও ঘটনা ঘটেছে, 64টা জেলাতে আইসিইউ খোলা হয়েছে। তো এটার যিনি দায়িত্বে আছেন স্বাস্থ্য অধিদপ্তরে, তাকে জিজ্ঞেস করা হলো, লাইন ডিরেক্টর, যে এই আইসিইউ চলবে কি করে, আইসিইউ কোত্থেকে চালাবেন আপনারা? তখন বলছে যে আমরা আউটসোর্সিং এর লোক নিয়ে আইসিইউ চালাবো। আইসিইউ কি আউটসোর্সিং দিয়ে চালানোর বিষয়? আপনি বাংলাদেশে অসংখ্য আইসিইউতে যান যারা আইসিইউর নামে বাণিজ্য করছে। আপনি দেখেন, আমি তো 4-5টা আইসিইউতে গিয়ে দেখেছি, ডাক্তার কোথায় বলে যে উনি ফোনে আমাদেরকে যোগাযোগ করেন আর কি, তিনি একজন কনসালটেন্ট দায়িত্ব পালন করছেন, উনি আসেনও না ওখানে, নাম দেওয়া হয়েছে আইসিইউ। তাহলে স্বাস্থ্যের নামে এত যে বাণিজ্য হচ্ছে, আপনি এই পাহাড় সম সংকটের বিপরীতে দুর্বল একটি স্বাস্থ্য অধিদপ্তর বানিয়ে রেখেছেন। 32-40 হাজার কোটি টাকার এই ওষুধের এই বিরাট বাণিজ্যের বিপরীতে আপনি একটা দুর্বল একটি ওষুধ প্রশাসন তৈরি করে রেখেছেন। তার মানে হচ্ছে যে আপনি যাদেরকে নিয়ন্ত্রণ করবেন তাদের শক্তি এত বেশি, তাদের এত পরিধি, তাদেরকে দিয়ে এই সামান্য এই যে একদম জনবলহীন ছোটখাটো আকারে তৈরি করে রাখা অধিদপ্তর বা আপনি ওষুধ প্রশাসন বা যাদেরকে বলেন না কেন, এটি এমনভাবে করে হয়েছে সে যাতে নাগালও না পায় এবং তারা বিশৃঙ্খলা করার সুযোগ পায়। এর মধ্যে যে যার ব্যবসা করে নিতে পারলো। ওই যে আমরা একটু আগে যখন আলোচনা করছিলাম যে চিকিৎসকদের সাথে বা মেডিকেল শিক্ষার্থীদের সাথে এক ধরনের প্রতারণা করা হচ্ছে, তাদের অবকাঠামো বা শিক্ষা যেভাবে পাওয়ার কথা ছিল, তারা যে স্বপ্ন নিয়ে এসেছিল সেটা তাদের দেওয়া হচ্ছে না। তো এইখানে যে বিষয়টা হচ্ছে যে
ম্যাথসে যারা পড়াশোনা করছে, ডিএমএফ ডিগ্রি যারা আসলে নিচ্ছে, তাদের সাথে এটা মানে এটা কিরকম হচ্ছে যে ওদেরকে পরবর্তীতে নিয়োগ দেওয়া হচ্ছে না? ওদের আমার তো মনে হয় যে এখানে ওই ব্যক্তিরও দায় আছে, যিনি আজকে নার্স হতে চাচ্ছেন, যিনি আজকে ডাক্তার হতে চাচ্ছেন, যিনি ম্যাথসে যেতে চাচ্ছেন, তিনি বুঝবেন না যে তার বাংলাদেশে তার ক্রাইটেরিয়া কি। তার সঙ্গে যারা ইতিমধ্যে পড়াশোনা করেছেন, কত হাজার বের হয়েছেন, কত হাজারের চাকরি হয়েছে, তারা কি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন, এই জিনিসটা জেনেই তারপরে আমার মনে হয় এই দিকে ক্যারিয়ার করা উচিত। উনি যদি চোখ বন্ধ করে মনে করেন যে ঠিক আছে ম্যাথস পড়লেই আমার চাকরি হবে, নার্স হলেই আমার চাকরি হয়ে যাবে, মানে এইটা তাহলে মানে এই 24 সালের বাংলাদেশে এগুলো আসলে খাটে না। এটা তাদেরও সতর্ক হওয়া উচিত। এখনও বাংলাদেশে মেডিকেল কলেজ, আমার গ্রামেও তো একটা মানুষ উনি জানেনই না যে এখানে নিবন্ধন আছে কিনা, উনি যে ভর্তি হয়ে চলে আসলেন টাকা দিয়ে, এরপরে ওই টাকা তোলার জন্য উনি ঝগড়া করতেছেন। এতটুকু যদি কমন সেন্স না থাকে তাহলে আপনি মেডিকেল সেক্টরে কেন আসবেন? আপনার আসা উচিত না তো। এবং আপনি যদি আসেন এই তথ্য না নিয়ে, আপনি আপনার বাস্তবতা না জেনে, তাহলে আপনাকে সাফার করতে হবে, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কারণ রাষ্ট্র তো নিজেদের দায়িত্ব নিচ্ছে না। আপনি মনে করেন যে আমি একজন গণমাধ্যম কর্মী, আমি কালকে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত চিকিৎসক অথবা একজন কোনো মানের একটা চিকিৎসকের বিরুদ্ধে অযাচিতভাবে লিখে ফেললাম যে তার ভুল চিকিৎসায় অমুকজন মারা গেছে, মনে করেন ওই চিকিৎসকের বদলি হলো, পানিশমেন্ট হলো, সব হলো, আমি প্রতিবেদন করার কারণে আমি যে মানে প্রমাণ না হওয়ার আগেই যে এটি লিখে ফেললাম, অনেক সময় হয় না যে আমরা একদম তাড়াহুড়া করে লিখে ফেললাম ভুল চিকিৎসায়, হেডলাইন হলো, অমুক হলো, উনি ক্ষতিগ্রস্ত হলেন, উনি মেন্টালি ট্রমাটাইজ হলেন। যখন এটা প্রমাণিত হলো আমি ভুল ছিলাম, আমার বিরুদ্ধে কি আমার গণমাধ্যম কোনো ব্যবস্থা নিচ্ছে? কেউ নিয়েছে কোনোদিন? আমাকে কি বিএমডিসি বলি, স্বাস্থ্য অধিদপ্তর বলি, মন্ত্রণালয় বলি, কোনো জায়গা থেকে কি আমি কি পানিশড হচ্ছি কখনো? ব্যবস্থা আসলে নেওয়া হয় না, ব্যবস্থা নাই তো। তাহলে রাষ্ট্র এই ধরনের ভুলগুলোতে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যার কারণে ক্ষতিগ্রস্ত হয়, মনে করেন আমি আপনাকে বললাম যে বাংলাদেশে যারা এই অর্থের লেনদেনের মাধ্যমে এতগুলো নার্সিং ইনস্টিটিউট খুলেছে, নার্সিং সেন্টার খুলেছে বিভিন্ন জায়গাতে, এই ডিএমএফদের প্রতিষ্ঠান যারা খুলেছে, এতগুলো মেডিকেল কলেজ খুলেছে, কারা খুললো, কোন উদ্দেশ্যে? আপনি গতকালকে আপনি শুনে থাকবেন যে চট্টগ্রামে যে একটি ওই যে পানির ভিতর দিয়ে একটি টানেল তৈরি করা হয়েছে, সেটি একটি ব্যক্তির বাড়িতে যাওয়ার জন্য করা হয়েছে, প্রেস সচিব বলেছে। এখন এটার দায় কে নেবে? আপনি 450 কোটি টাকার কথা আমি শুনলাম আর কি, এটা হয়তো আরো কয়েক হাজার কোটি টাকা। তা এটা তো আপনাকে এখন বন্ধ করতে হবে। তার মানে হচ্ছে যে আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করেন, জবাবদিহিতার আওতায় যদি না আসেন, এরকম হতেই থাকবে। রাষ্ট্র তো কিছু করছে না আসলে। আপনি প্রসঙ্গটা তুলেছিলেন পার্শ্ববর্তী দেশ কিংবা বিদেশে যাওয়ার ক্ষেত্রে উৎসাহ দেয়া সাবেক প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও হতে পারে, সেটা বর্তমান পররাষ্ট্র উপদেষ্টার তরফ থেকেও শুনেছি। এখানে যে বিষয়টা হচ্ছে যে যারা আসলে দেশের বাইরে যাচ্ছেন চিকিৎসার জন্য, তাহলে যে সময়গুলোতে ভিসা বন্ধ থাকে, আমরা দেখেছি কোভিড পরবর্তী সময়, কোভিডকালীন সময়ে এবং সম্প্রতি 5 আগস্টের পরবর্তী কিছুকাল ভিসা পাওয়া যাচ্ছিল না। তো এই সময়ে রোগীগুলো কোথায় যায়? তাদেরকে মানে এটা তখন কিভাবে ব্যবস্থাটা নেয়? রোগীগুলো আসলে তখন বাধ্য হয়ে তিনি দুটো বিষয়ের মুখোমুখি হন। একটা হচ্ছে চরম অস্বস্তি নিয়ে তিনি বাংলাদেশে থাকেন, তিনি মনে করছেন তার চিকিৎসা আসলে হচ্ছে না, কিন্তু উনি অনেক সময় দেখেন যে বাংলাদেশে বাধ্য হয়ে চিকিৎসা নিতে গিয়ে উনি সুস্থ আছেন, তখন তার আস্থার পরিবর্তন হয়, আস্থা পান, তিনি তখন বাংলাদেশে ট্রিটমেন্ট নেন। কিন্তু সব থেকে দুঃখের খবর, হতাশার খবর হচ্ছে এই যে আমরা সুযোগগুলো পেলাম কোভিডের সময়ে, বা এই যে ভিসা তো এখন আবার চালু হয়ে যাচ্ছে আর কি, এই সময়গুলোতে আমরা কখনোই মনে করিনি যে এতগুলো মানুষ যে দেশের বাইরে না গিয়ে যে দেশে চিকিৎসা নিচ্ছে, তাদের জন্যে এই সেবার মানটা, এখন বাংলাদেশে তো সেবার মান, আমরা যখন একটা খবর তৈরি করি, খবরটাকে আসলে প্রধানমন্ত্রী দেখবে বলে তৈরি করি নাকি রিক্সাওয়ালা দেখবে বলে তৈরি করি? আমি তো সবার জন্য সমান খবর তৈরি করি, যে খবরটি দেখলে যেন সবাই বুঝতে পারে। তাহলে আমার দেশের স্বাস্থ্য সেবার এরকম একটা গ্রেডিং থাকবে না? আমি A+ গ্রেডিং এর হাসপাতাল থাকবে, A গ্রেডের থাকবে, C গ্রেডের থাকবে, বা এর নিচে হয়তো আমি যাবই না। তাহলে সব শ্রেণীর মানুষের জন্য আমি আসলে সেবার ব্যবস্থা করব। কিন্তু আমি আসলে এই চিন্তা করে আসলে করিনি। আমি একেবারে আপার ক্লাস কিছু করেছি, যেখানে কিছু মানুষ হয়তো ট্রিটমেন্ট নিবে, আবার সরকারি হাসপাতালের অবস্থা তো আসলে তাইরে নাইরে অবস্থা আর কি। সেক্ষেত্রে আমরা কোনোদিনই এটা আমাদের আশীর্বাদ হিসেবে নেইনি যে আমাদের রোগীরা যেহেতু যেতে পারছে না, আমাদের যেহেতু বিজনেস হবে, বা মনে করেন সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিলে যে বাংলাদেশের এই যে ডলার সংকট, ডলার ক্রাইসিসের যে ঘাটতিগুলো কমবে, এগুলো কিন্তু আমরা কোনোদিনই আসলে মাথায় নেইনি। যে কারণে হচ্ছে যে এই যে মানুষ
অপেক্ষায় ছিল, আবার মনে করেন দেশের বাইরে যাবে এবং দেশের বাইরে গিয়ে আমাদের দেশকে আসলে সবসময়ই ওখান থেকে একটা ট্রিটমেন্ট নিয়ে আসবে। চিকিৎসা কতটুকু পেলো তার থেকে তাদের আচরণে এমন হ্যাপি হবে, সেই হ্যাপিনেস কিন্তু ওই দেশের একটা নাগরিকের নাই। উনি আমার দেশের লোককে বা একজন রোগীকে ওই হ্যাপিনেসটা উনি দেন, কারণ এটা তার বিজনেস। উনি আমাকে হ্যাপিনেস এমন আকারে দিচ্ছেন, আমি যেন ওই গল্পটা এমন করি যাতে মানুষ মনে করে যে একদম কোলে তুলে সেবা দেয়। বোধহয় ব্যাপারটা কি আসলে তাই? কলকাতার একটা মানুষকে আপনি জিজ্ঞেস করে দেখেন তো যে তার হাসপাতালে সে ওই সেবাটি আসলে পায় কি পায় না? আসলে কিন্তু পায় না। তার মানে আমাদের সাথে আমাদের সব ধরনের সক্ষমতা, যোগ্যতা সবকিছু আছে, কিন্তু সিনক্রোনাইজেশন নাই। বিশাল আমি একটা বড় একটি ভবন করেছি, কিন্তু ডাক্তার নাই। একটা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের একজন খুবই দরকারি ডাক্তার, তাকে আমি পোস্টিং দিয়ে রাজনৈতিক কারণে একটা ফালতু জায়গায় ফেলে রেখেছি। মানে এরকম একটা মিসম্যানেজমেন্টের কারণে আমার দেখা যাচ্ছে যে আমার সমস্ত রিসোর্স বাংলাদেশে থাকার পরেও, তারপরেও হচ্ছে এক হচ্ছে বাজেট নাই, বাজেটের একটি বড় অংশ প্রতি বছর ফেরত যাচ্ছে, যতটুকু ব্যবহার হচ্ছে তার মধ্যে এটি একটি বড় অংশ দুর্নীতির পেছনে যাচ্ছে। তাহলে আপনি সেবাটা দিচ্ছেন কোথায়? এখন আরেকটি সংকট, ইউএসএআইডির যে ফান্ড বন্ধ হয়েছে, এক আইসিডিডিআরবি আমাদেরকে সেবাতে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে যত সেবা দেয়, গবেষণা করে, সেখানে 1000 মানুষের চাকরি চলে গেছে। আরও অসংখ্য সরকারি হাসপাতালে নানান প্রজেক্টের মাধ্যমে যে কাজগুলো করা হতো সেগুলো বন্ধ হয়ে গেছে। তো আপনি যদি এখন বাজেট না বাড়ান, সুশাসন যদি না নিয়ে আসেন, দুর্নীতি যদি বন্ধ না করেন, এটার পরিণতি কি হবে? আমার দেশের লোক দেশের বাইরে গিয়ে সেবা নেবে। তার মানে হচ্ছে অর্থনৈতিকভাবে আমি পঙ্গু হব, আবার একইভাবে হচ্ছে যে আমার দেশের স্বাস্থ্য কাঠামো বা ব্যবস্থা এটা কোনো দিনই দাঁড়াবে না। আমাদের প্রত্যাশা হচ্ছে স্বাস্থ্য খাত অস্থিরতা কাটিয়ে উঠুক। স্বাস্থ্য খাতের যে সংকটগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, এই সংকটগুলোর সমাধান হোক। আপনি খুব চমৎকারভাবে বলছিলেন। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং মেডি ভয়েসকে আবারও অভিনন্দন জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আগামী নিউজরুমে আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।